ছবি সাঁটানো হয়েছে। আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশে ইতিহাস বিক্রি হয়েছে। বঙ্গবীর আতাউর গনি উসমানী সাহেবকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বীকৃতি দেয়া থেকে বিরত রাখা হয়েছিল, কিন্তু আমরা এই বালাগঞ্জ উসমানীনগরের সন্তান হিসাবে আমরা জোর দাবি জানাই বঙ্গবীর আতাউর গনি উসমানী যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন সেই স্বীকৃতিটুকু যাতে ফিরিয়ে দেওয়া হয়। এই সরকার অনেক বৈষম্যের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু আমাদের বঙ্গবীর আতাউর গনি উসমানী সাহেবের প্রতি যে বৈষম্য করা হয়েছিল, পাঠ্যপুস্তক থেকে শুরু করে সর্বক্ষেত্র থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শব্দটি তুলে দেওয়া হয়েছিল, সেটি যেন ফিরিয়ে দেওয়া হয়। এমনকি উনার যে পদবি, আমরা যে উনাকে যে সম্মান দেওয়া হয়েছিল বঙ্গবীর বলে, উনার সেই সম্মানটুকু চুরি করে নেওয়া হয়েছিল আরেকজন ব্যক্তির জন্য। আমরা জানি এবং আপনারা সবাই একমত হবেন, বাংলাদেশে বঙ্গবীর একজন এবং তিনি হচ্ছেন আতাউর গনি উসমানী। সম্মানিত উপস্থিতি, এই উসমানীনগর প্রেস ক্লাব কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠা হয়েছে এটি যারা প্রতিষ্ঠা করেছেন ওনারাই ভালো জানেন। এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে এই যে সুন্দর একটি অফিস আমি আজকে দেখলাম, মনটা ভরে গেল। এটির মূল অবদান হচ্ছে ক্লাবের দাতা সদস্যদের। ওনাদের কন্ট্রিবিউশন যদি না থাকতো তাহলে এত সুন্দর একটি প্রেস ক্লাব এখানে হতো না, আমরাও আসতে পারতাম না, আপনারাও আসতে পারতেন না। উসমানীনগর এবং বালাগঞ্জ একটি সমৃদ্ধ অঞ্চল, সবসময় সাহিত্য সাংবাদিকতা সর্ববিষয়ে সমৃদ্ধ অঞ্চল। বিগত দিনে আমরা দেখেছি উসমানীনগরে অনেক অনিয়ম, দুর্নীতি, বঞ্চনার খবর গণমাধ্যমে খুব কম উঠে এসেছে। উঠে যে আসে নাই সেরকম না। আশা করব উসমানীনগর প্রেস ক্লাবে যারা আছেন ওনাদের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এই অঞ্চলের মানুষের দুঃখ, দুর্দশা, বঞ্চনার কথা গণমাধ্যমে উঠে আসবে। সাংবাদিকতা একটি মহান পেশা, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমি কবি আবু সালেহ সাহেবের সোলার দুটি লাইন আমি উদ্ধৃতি করেছিলাম। এই কারণে আমরা একসময় এমনও ছিলাম, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতার মতো। আমরা সত্য বলতে পারতাম না, সত্য লিখতে পারতাম না, সত্য সংবাদ প্রকাশ করতে পারতাম না। আপনারা জানেন বাংলাদেশের সাংবাদিকদের বিভিন্নভাবে দমন নিপীড়ন করা হয়েছে, বিশেষ করে অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন ভার্সনে যাতে অনিয়ম, দুর্নীতি সংবাদ প্রকাশ না হয় সেজন্য সাইবার সিকিউরিটি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি কালো আইন করা হয়েছিল। আমি সহ এখানে আমার অনেক সহকর্মীরা রয়েছেন যারা এই আইনে মামলার শিকার হয়ে হয়রানির শিকার হয়েছেন। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সময়ের মধ্যে এই আইনটি বাতিল করে ইতিমধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সাইবার নিরাপত্তা আইনে, এই মামলাগুলো প্রত্যাহার করা হবে। আশার বিষয় হচ্ছে গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ব্যক্তিগত সফরে এসেছিলেন। সেখানে উনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন হোটেল গ্রিন সিলেটে। সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে আমরা তো বিগত সরকারের সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়রানির শিকার হয়েছি, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান তাহলে আপনারা কি এই আইনটিকে আপনারা রাখবেন? উনি সিলেটের সকল সাংবাদিকদের সম্মুখে দেড় ঘন্টা বলেছেন যে এই আইন আমরা রাখবো না। আমরা ওনাদের উপর আস্থা রাখি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদের কাছে আমরা জোর দাবি জানাই সাংবাদিকদের দমন নিপীড়নে যত আইন করা হয়েছে সব আইন যেন বাতিল করা হয় এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য যেন একটি আইন করা হয়। বাংলাদেশে আমরা অতীতে দেখেছি এক ব্যক্তির পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য আইন করা হয়েছে, কিন্তু আমরা যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে কাজ করি, আমরা গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি বিল্ডিং যখন ভিত্তির উপর দাঁড়ায় তার 4টি স্তম্ভ থাকে, এর মধ্যে যদি কোনো একটি স্তম্ভ অকার্যকর হয়ে যায় সেই বিল্ডিংটি যেমন ধসে পড়ে, তেমনি রাষ্ট্রের 4টি স্তম্ভের মধ্যে গণমাধ্যম অন্যতম স্তম্ভ। এই গণমাধ্যমের স্তম্ভ যদি ধসে পড়ে আমার কাছে মনে হয় না রাষ্ট্রযন্ত্র ঠিকমতো কাজ করবে। আমরা যাতে অতীতের মতো দীর্ঘদিন আগে যেভাবে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারতাম সেই কাজের পরিবেশ ফিরিয়ে দিতে এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য যেন একটি সাংবাদিকদের যে সুরক্ষা আইন করা হয় সেই দাবি আমরা জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমাদের অনেক সহকর্মী হত্যা, নির্যাতন, গুমের শিকার হয়েছেন সাংবাদিকরা। সাগরদুনি থেকে শুরু করে এটিএম তুরাগ পর্যন্ত আমরা কোনো সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত বাংলাদেশে পাইনি। কোনো সরকারই আমাদের সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার, নির্যাতনের বিচার কিন্তু করেনি। আপনারা জানেন আমাদের সাগরদুনি হত্যাকাণ্ডের শুনানি সেঞ্চুরির উপরে হয়ে গেছে। শুধু পিছানো হয়। প্রকাশ্যে দিবালোকে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে কোর্ট পয়েন্টে পুলিশের একজন এডিসি কনস্টেবলের কাছ থেকে বন্দুক নিয়ে পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় আমাদের সহকর্মী তুরাবকে গুলি করে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের পর যখন তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় সেই রিপোর্টে গুলি ছিল না।
কিন্তু পোস্টমর্টম যখন হলো আমরা দেখতে পেলাম যে তার শরীরে 98টি গুলি অস্তিত্ব পাওয়া গেছে। একজন মানুষকে হত্যা করতে কতটি গুলির প্রয়োজন হয়? একটা মানুষের প্রাণ নেওয়ার জন্য কতটি গুলির প্রয়োজন হয়? এবং সেই ভিডিও চিত্রে দেখা গেছে এটিএম তুরাব প্রেস পরিহিত বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে দায়িত্ব পালন করছে, কিন্তু তার উপর পুলিশ নির্মমভাবে গুলি করেছে। এরপরে এই মামলাটা যখন মামলা নিয়ে যখন কোতোয়ালি থানায় যাওয়া হলো, মামলা নিয়ে টাল বাহানা করা হলো। তারপরে তুরাবের পরিবারের পক্ষ থেকে যখন মামলাটি এজাহার দেওয়া হলো, সেটি আমরা দেখলাম জিডি হিসাবে গণ্য করা হলো। জিডি হিসাবে গণ্য করে পুলিশের একটি সাজানো মামলা করা হলো। সেখানে আমাদের কোনো আসামি ছিল না, যারা তুরাবকে হত্যা করেছে এখানে এই ধরনের কোনো আসামি ছিল না। এরপরে যাই হোক, দেশের গণতন্ত্র ফিরে আসার পরে তুরাবের ভাই আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার 6 নম্বর আসামি ছিল কোতোয়ালি থানা তৎকালীন ওসি SM মঈনুদ্দিন শিপন। তাকে যখন দেখলাম আমরা গত সপ্তাহে বিজিবি গ্রেপ্তার করলো তাকে মাধবপুর থেকে, তার বাড়ি থেকে গ্রেপ্তার করার পরে বিজিবি নোট দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করলো যে সে সাংবাদিক তুরাব হত্যাকাণ্ড সহ একাধিক মামলার আসামি, তাকে হস্তান্তর করলো। কারণ বিজিবি তো অ্যারেস্ট করতে পারে না, সে লোকাল থানায় হস্তান্তর করতে হয়। সেখান থেকে লোকাল থানায় হস্তান্তর করার পরে সেখানে তাকে গ্রেপ্তারের প্রস্তুতি নেওয়া হলো। প্রস্তুতি নেওয়ার পর ওই যে হবিগঞ্জের বর্তমান এসপি উনি আইটিভিকে একটি বার্তা পাঠালেন মামলার নাম্বার দিয়ে, মামলার ধারা দিয়ে, যে এই মামলা এত তারা মামলার আসামি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইজিপিকে বার্তা দিলেন। কিন্তু রহস্যজনক কারণে কয়েক ঘন্টার মধ্যে সেই বার্তাটি পরিবর্তন হয়ে গেল। দেখা গেল তার উপর কোনো মামলা নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কোন বাংলাদেশে বসবাস করছি? এজন্য কি 1971 সালে 1971 সালে যারা প্রাণ দিয়েছিলেন তারা কি এই জন্য প্রাণ দিয়েছিলেন? এই ছাত্র জনতা গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে শত শত ভাইরা বোনরা প্রাণ দিয়েছিল, এই জন্য কি দিয়েছিল? এসব বিষয়গুলো সংস্কার প্রয়োজন। শুধু রাষ্ট্রযন্ত্রের অন্যান্য বিষয়গুলো সংস্কার করলে হবে না। আমরা এখনো যদি বিচার না পাই, তাইলে আমরা বিচার কার কাছে চাইব? বিচার চাইতে চাইতে আমরা অলরেডি ক্লান্ত। আমাদের এখন আর বিচার চাইতে মন চায় না, মন সায় দেয় না। আপনারা যারা সহকর্মীরা রয়েছেন সবাই এক, অভিন্ন এবং ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যদি সবাই এক থাকি, অভিন্ন থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি আমাদের পক্ষে মোকাবেলা সম্ভব। পরিশেষে উসমানীনগর প্রেস ক্লাব উসমানীনগরের বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবেন এবং উসমানীনগরের সুষ্ঠু ধারা সাংবাদিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন এবং পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ সহ আরও যত ধরনের পদক্ষেপ আছে গ্রহণ করবেন, এটাই আমার প্রত্যাশা। আরেকটি বিষয়, এখানে মঞ্জুর ভাই আছেন, উনি সম্ভবত এই বিল্ডিং এর মালিক। আমরা 2014 সালে সিলেট অনলাইন প্রেস ক্লাব যখন প্রতিষ্ঠার পর আপনারা জানেন রাগিব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সৈয়দ রাগিব আলী সাহেব আমাদেরকে একটি অফিস দিয়েছেন, সুসজ্জিত অফিস। উনি অফিস দেওয়ার পরে উনি ইতিহাসের পাতায় কিন্তু ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন সিলেটের অনলাইন সাংবাদিকতার ইতিহাস থাকবে, বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার ইতিহাস থাকবে, রাগিব আলী সাহেবের নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমাদের সিলেট অনলাইন প্রেস ক্লাব হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এবং মডেল অনুসরণীয় একটি অনলাইন প্রেস ক্লাব। মঞ্জুর ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, উনিও যদি সেরকম ইতিহাসে অংশ হন, উনিও যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে উসমানীনগরের সাংবাদিকরা তো কৃতজ্ঞ থাকবেই। উসমানীনগরের সাংবাদিকরা জনগণের কল্যাণে যত কাজ করবেন, প্রত্যেকটা কাজে কিন্তু সোয়াবের অংশীদার মঞ্জুর ভাইও হবেন। মঞ্জুর ভাইয়ের কাছে এই প্রস্তাবটি আমার থাকলো। আমি আপনাদেরই সন্তান, বক্তব্য দেওয়ার মধ্যে কিছু না। আমার বাড়ি এই অঞ্চলে, এই বাঙালিয়া গ্রামে আমার বাড়ি। আপনাদেরই পাশে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং উসমানীনগর প্রেস ক্লাবের প্রতি সার্বিক সব ধরনের সহযোগিতা থাকবে। পরিশেষে ধৈর্য ত্রুটি ঘটাতে চাই না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।